বিএনপি সরকারের জন্য একটি অশনি সংকেত। বিএনপি বেশি দিন টিকতে পারবে না সরকারে। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে কি তাহলে পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? তাকে কি বিএনপি সরকার রাষ্ট্রপতি বানাবে? বিএনপি সরকার কি এত বড় রিস্ক নেবে তার মতো একজনকে রাষ্ট্রপতি? খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে ইউনূস সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে? বিএনপি সরকারের বিরুদ্ধে এনসিপি অলরেডি নড়ে চড়ে বসেছে, জামাত প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হচ্ছে না। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবে বিনা ট্যাক্সের গাড়ি চলবেন না ইনশাআল্লাহ। আজ জামায়াতের আমিরের বাড়িতে আক্রমণ করে বিএনপি কর্মীরা। জামায়াতের আমিরের আমাদের সব শেষ, আমাদের সব শেষ। খোলামেলা পোশাকে ভাইরাল হলেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি সরকারের জন্য একটি অশনি সংকেত। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে বিএনপির গুপ্ত বুদ্ধিজীবী যারা এরকম গুপ্তগিরি করে, এরকম প্রতারণামূলক রাজনীতি করে, আসলে সরকারে টেকা যায় না। বিএনপি বেশি দিন টিকতে পারবে না সরকারে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, মাহমুদুর রহমানের বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপিপন্থী ইউটিউবাররা, মানে বুদ্ধিজীবীরা, এখন বুদ্ধিজীবীরা তো ইউটিউবার হয়, কারণ আপনার বুদ্ধিজীবীটা পত্রিকার কলাম এগুলো কেউ পড়ে না। যেমন আপনি পত্রিকায় একটা কলাম লিখলে ওটা 10,000 লোকও পড়ে না, একদম প্রথম সারি পত্রিকা লিখ। আর আপনি যদি ওইটা ইউটিউবের ভিডিওতে প্রেজেন্ট করতে পারেন, মিলিয়ন পিপল তাদের কাছে যায় এবং খুব সহজে তারা বুঝতে পারে বা আপনাকে রিয়াক্ট করে বা আপনার কলামের বা আপনার বক্তব্যের প্রভাব পড়ে। এই জন্য এখন বিএনপিপন্থী বড় বুদ্ধিজীবী যারা তারা সবাই ইউটিউবার। এটা সোশ্যাল বর্তমান তথ্য প্রযুক্তির রিয়ালিটি যে আপনি আপনার বুদ্ধিজীবীটা ইউটিউবে কিংবা ফেসবুকে প্রচার করবেন। এমনকি যেসব পত্রিকার কলাম এখন আমরা পড়ি ওটাও ফেসবুক থেকেই পড়ি। তো দর্শক, নির্বাচন শেষ হওয়ার পরও বিএনপিপন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছে। এখন এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে হাসি তামাশা করা এবং বিএনপির সাংগঠনিক অবস্থানও, বিএনপি সরকার অবস্থানও সেই হাসি তামাশা। দলিল, বিএনপি জুলাই সনদ অনুযায়ী বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, যেটা অপরিহার্য। এই যে হাসি তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য, এটি বিএনপি সরকারের জন্য অশনি সংকেত এবং এই জন্য বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। আই এম সরি দ্যাট এই শব্দ ব্যবহার করতে হচ্ছে। বিএনপি সরকারের পতন হলেও হতে পারে। তবে বিএনপি হাত পা বাঁধা। যেমন দেখেন, বিএনপিকে ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র ভারতের একটা নেক্সাস। এখন একদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয় ডক্টর খলিলকে, আরেকদিকে ভারত বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না, ওটাও মানতে হয়। আর একদিকে জনগণের কাছে কথা দিয়েছিল যে না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, গণভোটে হা দিন। তারেক রহমান নিজে বলেছিল গণভোটে হা, এবং ভিডিওগুলো সব মজুদ আছে আমাদের কাছে। স্পষ্টভাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, হ্যাঁ, একই দিনে জাতীয় নির্বাচন গণভোট হলে গণভোটে যে রায় হবে সেটা আমরা মেনে নিব, গণভোটের রায় শিরোধার্য। এখন বলছেন যে এই শপথ নেওয়ার সংবিধানে নেই। দেখেন, এই সরকারটা যদি জামাত সরকার হতো এবং বিএনপি যা করেছে, বিএনপি এই 3 দিনে, বিএনপি সরকার শপথ নেওয়ার 3য় দিনে আমি আলোচনা করছি, এই 3 দিনে যা করেছে, এটা যদি জামাত সরকার করতো এতক্ষণে সরকারের বিদায় ঘন্টা বা পতন ঘন্টা বেজে যেত। ভাগ্য ভালো বিরোধী দলের জামাতের বিরোধী দল হিসেবে অনেকটা দুর্বল এবং ধৈর্যা, কার্যকর রোল প্লে করতে পারছে না। এখন এটা হয়তো দীর্ঘমেয়াদী কোনো ভালো দিক থাকতে পারে, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে সেটা ধৈর্য বিরোধী দল জামাত। তো বিএনপি যা করেছে, এক শপথ কাণ্ডে সরকারের পতন ঘন্টা বেজে যেত। কিন্তু জামাত হয়তো খুব নিরীহ শান্ত, তারা দেখছে যে না, দেশটা স্থিতিশীল হোক, শান্তিপূর্ণভাবে চলুক। তো দর্শক, এমনকি দেখেন, নির্বাচনের দিন রাতে চাইলে কিন্তু জামাত লক্ষ কোটি লোককে রাজপথে নামিয়ে যেতে পারতো, যে কারচুপি করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, সবাই রাস্তায় নেমে যান। কিসের নির্বাচন? যমুনা ঘেরাও দিয়ে নির্বাচন বাতিল করানো যেত, এনসিপির সাথে ছিল। কিন্তু জামাত ডিডেন্ট ডু দ্যাট, কারণ জামাত বিএনপির কল্যাণ চায়, দেশে স্থিতিশীলতা চায়, শান্তি চায়। কারণ জামাত এই কাজটা করলে দেশ দীর্ঘদিনের জন্য আবার পিছিয়ে যেত, গণতন্ত্রের উত্তরণের পথে একটা বিরাট বাধা সৃষ্টি হতো। দর্শক, এই যে হাসি তামাশা করা গণভোট নিয়ে, এটা বিএনপি সরকারের পতন ডেকে আনবে বলে মনে করি। মাহমুদুর রহমান এদিকে ইঙ্গিত করেছেন, সরাসরি অবৈধ আখ্যা দিয়েছে কেউ যে গণভোট অবৈধ। সুতরাং নব্য বিএনপি গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছে, এটা নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে। এখন বিএনপির একাংশ না ভোট দিয়েছে, আবার তারেক রহমান হাবুডের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন এসে ওই নায়ের পক্ষে তারেক রহমান, কারণ তারেক রহমানের নেতৃত্বে তো শপথ নেওয়া হয়নি। এখন জটিলতা অনেক তৈরি হয়েছে। জামাতের বিধান, জুলাই সনদের বিধান অনুযায়ী যে কজন সদস্য দরকার, 70 জন দরকার, গণপরিষদ কার্যকর হতে 70 জন হয়ে গেছে এবং কোরাম হবে 7 জনে, তাও হবে। অতএব জামাত চাইলে কিন্তু একটা প্যারালাল সংবিধান তৈরি করে ফেলতে পারবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু এটা
ভার্চুয়ালি সম্ভব হলো, রিয়ালিটি বিবেচনায় সম্ভব নয়। কারণ সরকারি বিএনপি, রাষ্ট্রপতি হবে বিএনপি, রাষ্ট্রপতি সিগনেচার না করলে তো হবে না। এর মানে দেশটা কোন দিকে যাচ্ছে? যা দেখছেন আপনি, একদম সবকিছু এলোমেলো হয়ে একটা অঘটন ঘটার মতো একটা অবস্থা। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, বিদ্রোহ, সিভিল ওয়ার। বিএনপি যদি জুলাই সনদ নিয়ে তামাশা করে, জুলাই সনদ হাজারো শহীদের রক্তের উপর ভিত্তি করে রচিত, সেই জায়গার সাথে যদি প্রতারণা করে বিএনপি সরকার টিকতে পারবে না, থাকতে পারবে না, এটা সম্ভব নয়। তো মাহমুদুর রহমান যেটা স্মরণ করে দিয়েছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো দর্শক, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, কারণ যেটা বলেছে এতে বিএনপির ক্ষমতাই বৈধ হয় না। কারণ তারা বলছে সংবিধানে নাই। সংবিধানে কি হাসিনা পালিয়ে যাওয়ার কথা আছে? প্রধান বিচারপতি শিশির মনির একটা আলোচনা চমৎকারভাবে এগুলো তুলে ধরেছেন একটা টেলিভিশন আলোচনায়। প্রধান বিচারপতি বাইতুল মোকাররমের প্রতি সবাই পালিয়ে যাবে, এটা কি আছে? সংবিধানে নাই। গণঅভ্যুত্থান আছে? নাই। ইউনিট সরকার যেভাবে গঠিত হয়েছে ওটা কি আছে? নাই। আপনি আপিল বিভাগের রেফারেন্স দিয়ে গঠিত করেছেন, সেটা বৈধ ধরে নিল, 90 দিনের জন্য বৈধ, 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, তাও হয়নি। তো কি হয়েছে? আবার অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্বই নেই সংবিধানে। সিইসি শপথ করেছেন, তারও কোনো অস্তিত্ব নাই। তো মোটের উপরে জুলাই সনদকে অস্বীকার হলে বিএনপি সরকারই অবৈধ, নির্বাচন অবৈধ, ইউনুস অবৈধ, সব অবৈধ। এখন এইভাবে উল্টাপাল্টা কাজ করে আসলে সরকারে টিকে থাকা যায় যায় না। অতএব বিএনপি যে পথে হাঁটছে তাতে তাদের পতন অনিবার্য, বিদায় নেওয়া অনিবার্য। তোমার কাছে যেটা মনে হয় বিএনপি জল ঘোলা করে ঠিকই এক পর্যায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে, তার আগে ধানাই ফানাই করে বিরোধী দলকে চাপ দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে ভারতের যে অ্যাসাইনমেন্ট সেটা কিছুটা হলো বাস্তবায়ন করে তারপরে শপথ নেবে। আসলে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে বিএনপির চুক্তি হয়েছে যে ভারত আমাদের ক্ষমতা এনে দেন, আওয়ামী লীগ আপনারা ভোট দিয়ে আমাদের ক্ষমতা এনে দেন, জুলাই সনদ আমরা মানি না এবং আপনাদেরকে বৈধ হতে হবে। সবচেয়ে বড় ডিল কিসের বিনিময় হয়েছে? আওয়ামী লীগের সাথে জুলাই সনদ অস্বীকার করার বিনিময়। কারণ জুলাই সনদ যেভাবে পাশ হয়েছে গণভোটে হারের মাধ্যমে, এতে আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ হয়ে যায়, সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়ে যায়। জামাত নিষিদ্ধ হয়েছিল আইনিভাবে, ওটা যে কোনো সময় বাদ দেওয়া যায়, কিন্তু গণভোটে সাংবিধানিকভাবে কোনো একটা দল নিষিদ্ধ হলে আর একটা গণভোট ছাড়া ওই দলকে কোর্টও বৈধতা দিতে পারে না, সুপ্রিম কোর্টও বৈধতা দিতে পারে না। তো এই জন্য আওয়ামী লীগের সাথে ডিল হয়েছে যে আমরা জুলাই সনদ বাতিল করে দিব, ভারতের সাথে ডিল হয়েছে। কিন্তু সরকারে টিকে থাকতে পারবে না জুলাই সনদ কিভাবে অস্বীকার করলে। এই জন্য কিছুদিন পর আওয়ামী লীগ এবং ভারতের সাথে প্রতারণা করে বিএনপি জুলাই সনদ গ্রহণ করতে পারে বা শপথ নিতে পারে। তাতে যেটা হবে, সব জায়গায় প্রতারক হিসেবে আখ্যায়িত হবে। এভাবে প্রতারক চরিত্র নিয়ে আপনি ক্ষমতা থাকতে পারবেন না। দর্শক, সাবেক উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটা ভিডিও এবং একটা ছবি, বিমানবন্দরের একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল দুদিন আগে, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একা তিনি ট্রলি ঠেলে যাচ্ছেন, তার ট্রলিটা নেওয়ার কেউ নেই, এবং বিমানবন্দরের একটা ছবিতে দেখা গিয়েছিল তিনি তার মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং সেখানেও তার লাগেজ নেওয়ার মতো কেউ নেই। সেই ঘটনা দিয়ে প্রচার করা হচ্ছিল প্রফেসর ইউনূস দেশের বাইরে চলে গেছেন, কিন্তু আদতে তিনি দেশের বাইরে যাননি, তিনি দেশেই আছেন এবং তার ওই উপদেষ্টা হিসেবে যে বাড়ি তিনি ব্যবহার করতেন যমুনা, সেই যমুনাতেই আছেন বহাল তবিয়তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তো আর এখন প্রধান উপদেষ্টা নেই, তাহলে যমুনার মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি থাকবেন কেন, যেখানে নতুন প্রধানমন্ত্রীর থাকার জায়গা নেই? নতুন প্রধানমন্ত্রী এখনো থাকছেন তার নিজ বাসভবনে। এই প্রশ্নটা উঠেছে, এবং এই প্রশ্নটা যখন উঠেছে, তিনি যখন দেশেই আছেন, যমুনাতেই তাকে রাখা হয়েছে, তখন গুঞ্জন ছড়িয়ে পড়ছে তিনি কি তাহলে পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? তাকে কি বিএনপি সরকার রাষ্ট্রপতি বানাবে? বিএনপি সরকার কি এত বড় রিস্ক নেবে তার মতো একজনকে রাষ্ট্রপতি বানিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারার মতো সিদ্ধান্ত? অবশেষে জানা যাচ্ছে প্রফেসর ইউনূস যমুনা আছেন, এবং যমুনা থেকে কবে তিনি বের হবেন, কবে যমুনা ছাড়বেন, সেই ব্যাপারে একটা তথ্য গণমাধ্যমে এসেছে, এবং গণমাধ্যমের সেই নিউজটা আবার ওই সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি তিনি তার ফেসবুক ওয়ালে পোস্টও করেছেন, শেয়ারও করেছেন। চলুন একটু জেনে দেখি প্রধান উপদেষ্টা যমুনায় আছেন কেন, কবে ছাড়ছেন তিনি যমুনা, তারেক রহমান যমুনায় উঠছেন কেন, কবে, তারেক রহমানকে কেন তার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কেন বিদায়ের পরদিনই তিনি যমুনা ছাড়েননি। চলুন একটু এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শান্তির দূত প্রফেসর ইউনূসের কথা। শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশকে অশান্তির একটা মহানগরীতে পরিণত করেছেন। মবের রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছিলেন যিনি, সেই তিনি এখনো যমুনায় অবস্থান করছেন। বার্তাবাজার তারা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, এই সপ্তাহের পরে সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আরও 1 সপ্তাহ তিনি থাকবেন। নতুন প্রধানমন্ত্রীকে আরও 1 সপ্তাহ এমনিতেই অপেক্ষা করতে হবে। তারপরে প্রফেসর ইউনূস যমুনা ছাড়ার পরে সেগুলো আবার রিপেয়ারের ব্যাপার রয়েছে, ঠিকঠাক করা, ঝাড়া মোছা, রং করা, নতুন প্রধানমন্ত্রীর জন্য বাস উপযোগী করা। তার মানে এই ব্যাপারগুলো ফেব্রুয়ারি মাসে হচ্ছে না। এমনও হতে পারে যে ঈদের আগে হয়তো তারেক রহমানের যমুনায় ওঠা হচ্ছে না। কি বলছে বার্তাবাজার? বলছে, সদ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি, আর এর মধ্য দিয়ে বিদায় নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। সদ্য বিদায়ী ইউনূস এখন কি করবেন? সরকারি বাসভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন? এমন অনেক প্রশ্নের আগমন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন করা হয়েছিল। সাধারণত গণভবনই সরকারের বাসভবন হয়ে যায়, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরে গণভবনকে এই মহামান্য প্রফেসর ইউনূসের সরকার জাদুঘর বানিয়েছেন, এবং জাদুঘর বানানোর পরে
মানে এখন প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে থাকছেন সেখানেই পরবর্তী প্রধানমন্ত্রী থাকবেন কিনা, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনাতেই থাকছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, অধ্যাপক ইউনূস যমুনায় সরকারি বাসভবনেই আছেন, তবে এই সপ্তাহের পরে গুলশানে নিজের বাসায় উঠবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তা। এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ও যমুনার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। পুলিশের কর্মকর্তা বলেছেন, এখানে ওঠার কথা আমি যতটুকু জানি এখানে সংস্কারের কাজ হবে, এটা হয়তো আনুমানিক 2 মাস লাগতে পারে উঠতে, মানে 2 মাস। আমি যেটা বলছিলাম যে ফেব্রুয়ারিতে হবে না, সেটা মার্চেও হবে কিনা সেটা মানে একেবারে অনিশ্চিত, যেখানে বলা হচ্ছে 2 মাস। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন উঠবেন তখন ওনার ডিজায়ার অনুযায়ী কিছু সংস্কার লাগবে। প্রধান উপদেষ্টা ওঠার আগে কিছু কাজ করা হয়েছিল, কিছু কাজ করা লাগবে, আমাদের প্রস্তুতি আছে। মিস্টার ইউনূস ঠিক কবে যমুনা ছেড়ে যাবেন সেটি সুস্পষ্ট না জানালেও খুব শীঘ্রই ছেড়ে দেবেন বলে শুনেছেন তিনি। তাহলে নতুন প্রধানমন্ত্রীর জন্য যমুনার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে, কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, আমরা টার্গেট করেছি যে আমরা একটা ভ্যাকেন্ট পাওয়ার পর থেকে 1 মাসের মধ্যে রেডি করতে পারবো। প্রশ্ন উঠেছে যে দেশেই কি থাকছেন এই সরকার, সাবেক এই সরকার প্রধান, সরকারের দায়িত্ব হস্তান্তর করলেও দেশেই থাকবেন কিনা। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী বলেন, উনি ব্যক্তিগত কাজ করছেন এখন, যেটা করতেন আগে, তারপরে ইউনূস সেন্টারে অফিস করবেন, নেক্সট উইক থেকে অফিস শুরু করবেন, যমুনা বসেই ব্যক্তিগত কাজগুলো করছেন তিনি। কবে ইউনূস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, নেক্সট উইকে ইউনূস সেন্টারে জয়েন করবেন, এরপরে ওনার 3-0 কনসেপ্ট নিয়ে রেগুলার বেসিসে কাজ করবেন। আপনি এখানে বসে থেকে যমুনায় বসে থেকে ব্যক্তিগত কাজ করবেন, এটা কোনো কথা? মানে এটা কি হতে পারে যে আপনি সরকারি বাসভবনে আরামায়াসে বসে থেকে, প্রধানমন্ত্রীর সমমানের বাসভবনে বসে থেকে আপনি ব্যক্তিগত কাজ করবেন, 3-0 রিসার্চ করবেন, ইউনূস সেন্টারে অফিস করবেন? এগুলো তো হতে পারে না, এগুলো তো ওই সাম্যের কথা না, এটা তো সমতার কথা নয়। যে সংস্কারের কথা বলা হলো যে ভোগ বিলাস, এগুলো চলবে না। তিনি তো তার দায়িত্ব পালনের পরে, নির্বাচনের পরেই যখন মানে শপথ পর্যন্ত তো থাকতেই পারেন, শপথ যখন হলো তারপরের দিনই তার বাসা ছেড়ে দেওয়া উচিত ছিল। ছেড়ে না দিয়ে তিনি আরও কিছুদিন থাকবেন, সেখান থেকে তিনি ব্যক্তিগত কাজ করবেন। এই ব্যাপারগুলো তার সংস্কারের নীতির মধ্যে পড়ে কিনা প্রশ্নটা উঠেই যাচ্ছে। তার মানে তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী যিনি, তিনি যমুনায় উঠতে উঠতে হয়তো মার্চ মাসও পেরিয়ে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, আপনার কি মনে হয় প্রফেসর ইউনূস যমুনায় আছেন, এটা কি সংস্কারের নীতিতে ঠিক আছে, নাকি যদি সত্যিই তিনি নীতি প্রতিষ্ঠিত করতে চাইতেন তাহলে পরদিনই তার সেই বাসা ছেড়ে দেওয়া উচিত ছিল? বিএনপি সরকারের বিরুদ্ধে এনসিপি অলরেডি নড়ে চড়ে বসেছে, জামাত প্রস্তুতি নিচ্ছে, বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হচ্ছে না। আই রিপিট, যেটা বিভিন্ন আলোচনায় রিপিট করি, আবার বলবো, আমরা চাই যেমন তারেক রহমান দেশটা শান্তিপূর্ণভাবে চালাক এবং 5 বছর ক্ষমতায় থাকুক, দেশ স্থিতিশীল হোক, গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাক, নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন হোক, ওই নির্বাচনটাই হবে জবাবদিহিতা। কারণ যদি ভালোভাবে না চালাতে পারে জনগণ তাদেরকে ভোট দিবে না। এবং নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচনের নামে যে কারচুপি, ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, টেম্পারিং, এগুলো চিরতরে বিদায় নিক আমরা চাই। কিন্তু লক্ষণ আলামত যেটা দেখছি তাতে মনে হচ্ছে যে বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে না, 1.5 বছরের মধ্যেই বেকায়দা করবে। দেখেন, বেকায়দা তো ঈদের আগে রোজার মধ্যেই পড়বে। সমালোচনা তো অলরেডি শুরু হয়েছে, বিশেষ করে সাংবাদিকরা দালালি করছে, সংবাদ মাধ্যমে টুটি চেপে দেওয়ার চেষ্টা চলছে। জনগণ এটা বুঝে গেছে, এটি তো বড় বেকায়দা। আরো নানান বিষয়ে যেসব কথাবার্তা বলে, যেসব স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছে, এই ফ্যামিলি কার্ড শুরু হয়ে যাচ্ছে মতো, কিছুই পারবে না। এটা আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনীতি ঘুরে দাঁড়ানো। এই যে ফ্যামিলি কার্ড দিবে, টাকা পাবে কোথায়? আকাশ থেকে পড়বে? 2026 সালেই হাসিনা যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, ওটা পূরণ শুরু হবে। এলডিসিতে উত্তরণ যদি হয়, এক বিপদ, আর না হলে আর বিপদ। এক কথায় দেশের পরিস্থিতি এলোমেলো। এখন নতুন নতুন ভালো ভালো কথা বলছে, কার্যত সুন্দরভাবে দেশ চালাতে পারবে না। তার মধ্যে আবার নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা। এখন এই পরিস্থিতিতে জামাত ইজ ভেরি কাম এন্ড কোয়াইট। জামাত ঠান্ডা মাথায় কাজ করছে, তারা বিএনপিকে যথেষ্ট স্পেস দিচ্ছে, সাথ দিচ্ছে, কোঅপারেট করছে। বিএনপি এত বড় অঘটন ঘটায়, জামাত কিন্তু কিছু বলে না। যেমন সেই নোয়াখালী হাতিয়ায় আব্দুর রহমান মাসুদ এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, ওটা নিয়ে কিন্তু এক পর্যায়ে জামাত চুপ করে বসে আছে। আমি জামাত কর্মসূচি দিয়েও জানি। দেখেন, ওটা যাওয়া কোনো ব্যাপার না। ওটা যদি অরিজিনালি রাজনৈতিক ধর্ষণ না হয়ে থাকে, সঠিক ঘটনা তদন্ত করে বের করা হোক, এর জন্য তো আন্দোলন করতে পারে। জাস্ট কথাবার্তা ধরনের একটু ঘুরিয়ে দিলে হলো। আবার বিএনপি শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, জামাত কিছুই বলেনি, চুপচাপ আছে। যা বলেছে ওটা কোনো বলার মধ্যে পড়ে না। সাংবাদিকদের চাকরি চলে যায়, জামাত কিছুই বলে না। কিন্তু আবার মন্ত্রী পরিষদ নিয়ে জামাতের কোনো সমালোচনা নাই। বড় ধরনের ঋণ খেলাপি, অতীতে দুর্নীতি মামলার ভয়ঙ্কর আসামি, সরাসরি হত্যা মামলার আসামি, রিসেন্ট 5 হত্যা মামলার আসামি, পুলিশ যাকে ইউনূস সরকারের পুলিশ যাকে খুঁজেছে, যিনি পালাতক ছিলেন, তিনি মঞ্জুর হয়েছেন। এই বিষয়ে জামাতের কোনো কথাই নেই। কিন্তু এনসিপি কিন্তু নড়ে চড়ে বসেছে। তো এখন পর্যন্ত দেখছি যে জামাত বিএনপিকে কোঅপারেট করছে, এবং বিরোধী দল হিসেবে জামাত এখন পর্যন্ত কার্যত ব্যর্থ, কারণ বিরোধী দল সুলভ কোনো আচরণ করতে পারেনি। বিরোধী দল সুলভ আচরণ আমি বলছি না যে সরকারকে ডিস্টার্ব করতে হবে, সরকারের অন্যায় কাজের সমালোচনা 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না, এটাই বিরোধী দল। বিরোধী দল কি হাসিনা থেকে শিখুন। হাসিনা বলেছিল যে বিএনপিকে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না, আসলে দেয়নি। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং আওয়ামী লীগকে গুনতে হয়, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের পা ধরে বিএনপিকে ক্ষমতা আসতে হয়েছে। বিএনপি কপাল খারাপ, নিজেরা স্বাধীনভাবে ক্ষমতা আসতে পারে না। অতীতে 2 বার ক্ষমতা এসেছে জামাতকে পা ধরে, জামাতকে সাথে নিয়ে, এবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগকে সাথে নিয়ে। নিজেদের হ্যাডমটা কি ভাই? আওয়ামী লীগ তো নিজেরা ক্ষমতা এসেছে অতীতে, জামাত ভবিষ্যতে আসতে পারবে আশা করি। যাই হোক, তো এই জায়গায় বিরোধী দল হিসেবে জামাত কার্যকর রোল প্লে করতে পারছে না, এটা আপনারা দেখছেন। সরকারের অনেক যৌক্তিক সমালোচনা ক্ষেত্রে জামাত কার্যত চুপ।
তো জামাত মনে হয় হানিমুন পিরিয়ডে আছে, যে বিএনপিকে কিছু বলবে না, যে একটা নির্দিষ্ট সময় পর বলবে, আর এই সময়টায় বিএনপি রসনালে না পড়ে জামাত শক্তি সঞ্চয় করছে বা পরিস্থিতি স্বাভাবিক করার অপেক্ষা আছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে, এটা হতে পারে। এই ব্যর্থতার মধ্যে ওই যে বলে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, জামাতের যে এই গত 2 দিনের ব্যর্থতা বিরোধী দল হিসেবে, এটা হয়তো সফলতার ভিত্তি হবে। কারণ জামাত চুপচাপ থাকার কারণ আছে জামাত তার সমর্থকদের নিরাপত্তা দিতে পারেনি, এই জন্য জামাত অনেকটা বিব্রত, যার ফলে এখন যদি জামাত বড় বড় কথা বলে ওই কথার দাম কম, এবং জনগণকে যদি রাজপথে ডাকে সাধারণ জনগণ মোটেও সারা দিবে না, জামাতের সমর্থক অনেক গোপনেই সারা দিবে না, মিছিল করতে বের হবে না। এমনকি রমজানের মিছিলই জামাত লোক পায় না। এটা যেভাবে হয়েছে, এবং এটা জামাত যদি এটাকে ব্যর্থতা না মনে করে তাহলে ক্ষমতায় ভবিষ্যতে আসতে পারবে না। ব্যর্থতা যেটা আমরা ধরিয়ে দেবো, ওটাকে যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে জীবনে সফল হতে পারবেন না। এবং জামাতের মিডিয়া উইং যে একদম কমপ্লিটলি অযোগ্য, জামাতের মিডিয়া উইং এর চাইতে যে এনসিপির মিডিয়া উইং স্মার্ট যোগ্য। জামাত যে আসলে ওভারঅল দেখেন, আমি একটা কথা বলি, ওভারঅল বাংলাদেশে আমাদের জাতীয় মুক্তির জন্য, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী কোনো বিকল্প নেই। জামাতের হাজার দোষ থাকলেও জামাত ইজ দ্য বেস্ট। কিন্তু দোষ নাই এই কথা মনে করা একটা সেফ কথা। এই যে মিডিয়া উইং চালাতে পারে না, একটা বুয়েটের গারলকে ঢুকিয়ে দিয়েছে, ওরা কিচ্ছু বুঝে না। আরে ভাই, বুয়েটে পড়লে কি রাজনীতি বুঝে, মিডিয়া ম্যানেজমেন্ট বুঝে, পিআর বুঝে? আপনি বুয়েটের সার্টিফিকেট দেখে ওখানে বুঝিয়ে দিলেন, অথচ সে তো কিছুই বুঝে না। আমি দেখেছি কিচ্ছু বুঝে না। এরকম আর এক সাবেক সচিবকে একটা দায়িত্ব দিয়েছে, যে বিষয়ে দায়িত্ব দিয়েছে ওই বিষয় সম্পর্কে বুঝেই না, যার নইলে জামাতের ফল আরো ভালো হতো। তো যোগ্যতা অনুযায়ী জামাত যা পেয়েছে ভালো পেয়েছে, খারাপ না। আর কম পেলেও আমি অবাক হতাম না। কিন্তু যোগ্যতা থাকলে যে হাইট উঠেছিল, আমরা যে হাইট উঠিয়ে দিয়েছিলাম জামাত ক্ষমতায় আসার, তাতে জামাতের জায়গায় যে পরিবেশটা আমরা জামাতকে দিয়েছিলাম, ওইটা যদি আওয়ামী লীগ থাকতো নিশ্চিত ক্ষমতা আসতো, বিএনপি কিছুতেই ক্ষমতা আসতে পারতো না। বরং আওয়ামী লীগ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারতো, তাতেও হয়তো বা 80-90 আসন পেত। এবং আমরা যে হাইপটা দিয়েছিলাম জামাতের পক্ষে, কতটুকু হাইপ দিতে পারবো, হোয়াটএভার। তো এখানে দর্শক, এনসিপি আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করছে, যেটা জামাত পাচ্ছে না। তবে জামাত প্রস্তুতি নিয়ে আবার পারবে, আমরা বিশ্বাস করি। জামাত পর্যালোচনা করবে, তাদের মধ্যে যে স্বজনপ্রীতি আছে, জামাতের মধ্যে স্বজনপ্রীতি মারাত্মক। নেতাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছাড়া চিনে না, কোনো কয়েকটা পোস্ট পজিশন কাউকে দাওয়াত, এমনকি ইফতার পার্টিতে দাওয়াত দেওয়ার সুযোগ ওটা মনে করেন যে ভাই ব্রাদার। সিলেক্ট করো অমুক কোরআন তমুক কোরআনের বাইরে কাউকে চিনে না। অ্যাক্টিভিস্টদের কাকে ডাকবে, ওই অমুকের আত্মীয় স্বজন ছাড়া কাউকে চিনে না। আর বিএনপিকে দেখেন, থানা পর্যায়ের নেতাকে মন্ত্রী বানিয়েছে। স্বজনপ্রীতি থাকলেও, বিএনপিতে স্বজনপ্রীতি গ্রুপিং থাকলেও, এটা ওভারঅল একটা ইনক্লুসিভ পরিস্থিতি তৈরি করে, ব্যালেন্স করে। নিজেদের মধ্যে যে কম্পিটিশন গ্রুপিং বিএনপির মধ্যে, এই গ্রুপিং বরং আরো ব্যালেন্স করে পোস্ট পজিশন ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে। আর জামাতের মধ্যে যেহেতু কনফ্লিক্ট নাই, এই জন্য ব্যালেন্স অফ পাওয়ার নাই, ব্যালেন্স অফ ডিস্ট্রিবিউশন নাই, একপাক্ষিক ভাবে প্রচুর স্বজনপ্রীতি। এই স্বজনপ্রীতি, নেতাদের আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া, ভাই এটা যদি জামাত ওভারকাম করতে না পারে, জামাত এই 40% সমর্থন ধরে রেখে ভবিষ্যতে 50% করতে পারবে বলে মনে হচ্ছে। আশা করি এগুলো জামাত বিবেচনা করবে। তো এনসিপি দেখেন, বিরোধী দল হিসেবে হত্যা মামলার আসামি পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম স্পষ্টভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, এই নির্বাচন ছিল ভারত আওয়ামী লীগ এবং বিএনপির পাতানো নির্বাচন, স্পষ্ট করে বলেছে। প্রশাসন চুপ থাকতে বলছে, স্পষ্ট করে বলছে। শেখ হাসিনা সহ বাকি পলাতক আসামিদের বিচার করতে হবে। আওয়ামী লীগের অফিস খোলা ইত্যাদি ইত্যাদি এগুলোর বিরুদ্ধে জামাত কিন্তু চুপ। যে আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, কিভাবে পেয়েছে? আওয়ামী লীগকে ভয় দেখিয়ে পেয়েছে, যে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে পেয়েছে, যে ভোট দেন, নাহলে কিন্তু আরো খবর আছে। তো ঠিকই ভোট দিয়েছে। আর জামাত আওয়ামী লীগকে কিছু বলে না, এখনো কিছু বলে না, আর আওয়ামী লীগের ভোট পাবেও না। তো এই জন্য এনসিপি কিন্তু আওয়ামী লীগের ভোট ভবিষ্যতে ম্যানেজ করতে পারে। তো এখানে জামাতকে জরুরিভাবে নিজেদেরকে পর্যালোচনা করার সুযোগ এসেছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।